নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সজনীকান্ত দাশের লেখা গল্প ললিতা পাঠাগার। তাহলে শুরু করি। গল্প ললিতা পাঠাগার। গোলগাল আতাটির মতো দেখিতে হইলে কি হইবে, লোকটার ভিতরে কাব্য ছিল। গোপালদা বলিতেন চম্পু কাব্য। এই কথাটি বলিয়াই গোপালদা তাহার সেই বহু ব্যবহৃত গল্পটির পুনরাবৃত্তি করিতেন। শুনিয়াছি বলিবার জো ছিল না। একটু অন্যমনস্ক হইলেই তিনি একেবারে হাঁড়ি পানা মুখ করিয়া 7 দিনের বাসি খবরের কাগজ লইয়া বসিতেন। কোনো দিকে দৃকপাত করিতেন না। দেখিতে সে অত্যন্ত অস্বাভাবিক এবং অস্বস্তিকর হইত। গোপালদা বলিতেন, চম্পু কাব্য কীরকম বুঝলে? তবে শোনো। অধর বক্সির মোটরে চেপে আমি আর নেত্য একদিন গড়ের মাঠে গেছি হাওয়া খেতে রাত 12টার পরে। অসহ্য গরম। গঙ্গার ধারে এক চক্কর দিয়ে এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের পথটায় মোটর থামিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। দেখি 3 বেটা নেপালি সাইকেলে চেপে কারজানের স্ট্যাচুর চারদিকে পাক খাচ্ছে আর হো হো হি হি করে হাসছে। বেটাদের ওই হলো রসিকতা। দেখতে দেখতে বিরক্তি ধরে গেল। অধরকে বললাম, চলো ভায়া, এদের মতলব ভালো না। অধর ঠোঁটের এক পাশ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ধীরে গোপালদা, ধীরে। দেখবার বস্তুর অভাব কি? বাহাদুরি আছে ছোকরার। বলতে না বলতে একটা মোটর কার হুশ করে পাশ দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, সুখে আছে সাদা চামড়ার এই লোকগুলো। ফুর্তি তো করছে ওরাই, আর করবেই বা না কেন? কলুর বেটা গাইবে না তো কি বলদে গান গাইবে? ওদেরই একজন চলেছে কোলে কাঁখে 3টি স্বজাতিয়া অপসরীকে নিয়ে হারারারা করতে করতে। ড্রাইভার বেচারার প্রাণ সংশয়। আর বলবো কি ভাই, আমারই ঘুণ ধরা মনটা চাঙা হয়ে উঠল। অনেকক্ষণ পর্যন্ত উড়তি মোটরকার পেছনে লাল আলোর দিকে চেয়ে থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে গেল। গিন্নিকে মনে পড়ল। অধরকে ফিরতে বলবো ভাবছি, দেখি আর 2টো মোটর পাশাপাশি প্রায় পাল্লা দিয়ে ছুটেছে। সামনেরটাতে কোনো সাহেবের খানসামা আর আয়া হবে। মনিবের অনুপস্থিতিতে ড্রাইভারের সঙ্গে চাঁদা করে একটু ফুর্তি লুটছে। আর পেছনেরটাতে এক টেকো সাহেব একটি মোমের মতো মেমের অঙ্গে হেলান দিয়ে চলেছে। ব্যাটার মাথায় একগাছি চুল নেই। অধর বলে উঠল, দেখেছ গোপালদা, ডিমের মতন মাথাটি হলে কি হবে? ওর প্রাণের ভেতর টেরি কাটা। আমাদের দক্ষিণারও তাই। বাইরেটা টাক টাক মতো ঠেকলেও ওর প্রাণের ভেতর টেরি ছিল। এই প্রাণের ভিতর টেরির গল্প শুনিতে শুনিতে আমাদের মুখস্থ হইয়া গিয়াছিল। তবু দক্ষিণাচরণ সম্বন্ধে এমন লাগসই বর্ণনা আর হয় না। বাইরেটা টাক নয় তো কি? নাম শ্রী দক্ষিণাচরণ হাজরা, ধাম কলিকাতা চাঁপাতলা, পেশা দালালি, পাট আর ঝোলাগুড়ের, বয়স 39.5, বিপত্নিক। বেশ ছিল বেচারা। সকালে উঠিয়াই রাত্রির বাসি লুচি আর গুড়ের সঙ্গে কলাই করা বাটিতে 1 কাপ চা খাইয়া বাহির হইয়া নারিকেলডাঙ্গা ব্রিজ হইতে আরম্ভ করিয়া বাগবাজার পর্যন্ত সমস্ত খালধারটা একবার টহল দিয়া ফিরিত। কোন নৌকায় গুড়, কোন নৌকায় পাট, দক্ষিণা নমুনা আর দরজাচাই করত। সে ছিল দক্ষিণার উত্তরে হাওয়ার দিক। তারপর হঠাৎ একদিন জানিতে পারি দক্ষিণার প্রাণে দক্ষিণা হাওয়াও বহিয়া থাকে। আমরা কয়জন তখন সবে কলেজ ছাড়িয়া পাড়ার উন্নতিকল্পে একটি লাইব্রেরি ও রীতিমতো সাহিত্য চর্চার জন্য একটি ক্লাব ঘর প্রতিষ্ঠা করিয়া উঠিয়া পড়িয়া লাগিয়াছি। চাঁদা নেহাত মন্দ উঠিতেছিল না।
বাড়ির মেয়েরা নিয়মিত উপন্যাস পড়িতে পাইবার লোভে বাজারের পয়সা চুরি করিয়া চাঁদা পাঠাইতে লাগিলেন। আমরা রীতিমতো মাতিয়া উঠিলাম। পাটের দালালের কাছে যাইতে আমাদের বাসনা ছিল না। দালাল যাত্রার উপর সদ্য কলেজ ফেরত আমাদের কিঞ্চিত ঘৃণা ছিল, তবু নেহাত ভদ্রতার খাতিরে গেলাম। ভাবিয়াছিলাম, দেখিব দালাল দক্ষিণাচরণ ৮ হাতি ধুতি পরিয়া খোলা বুকে থেলো হোঁকায় তামাক খাইতেছে। লাইব্রেরির কথা পারিতেই বলিবে, কি হবে চাই ওসব করে, দেখছেন তো আমাকে, নিঃশ্বাস ফেলবার অবকাশ নেই, তার চাইতে বরং গণেশ অধিকারীর। অবাক হইয়া গেলাম। একেবারে অপ্রত্যাশিত ব্যাপার। দক্ষিণাচরণ দক্ষিণের জানলার সামনে টেবিল ল্যাম্প জ্বালাইয়া রবীন্দ্রনাথের টালি এডিশন কাব্যগ্রন্থাবলী পাঠ করিতেছে। ঘরটায় আলমারি ৫ বই, ইংরাজি বাংলা, টেবিলের উপর পাটের চিহ্ন মাত্র নাই। ঘরের কোণে ঝোলাগুড়ের হাঁড়িও দেখিতে পাইলাম না। প্রস্তাব শুনিয়া দক্ষিণাচরণ মহা খুশি, বলিল, এই তো চাই, মানুষের প্রাণটাকে বাঁচিয়ে রাখার চেষ্টাই তো এখন করতে হবে। তা আমি আর কি করতে পারি? এই ঘরখানা আর বইগুলো ছেড়ে দিচ্ছি, এখানেই লাইব্রেরি আর ক্লাব ঘর। আমরা স্তম্ভিত হইলাম, মনে মনে লজ্জাও কম হইল না। বলিলাম, এত আর কি ভায়া, গিন্নি যাওয়া স্তক বইগুলো আর নাড়তে চাড়তেও পারি না। তিনি এসব দেখাশোনা করতেন কি না? পড়াশোনার ভারী শখ ছিল তার নামেই। আর একটা ছেলে পিলেও তো নেই যে তার জন্যে। শেষে তাহাই স্থির হইল। দক্ষিণাদার স্বর্গগত পত্নীর নামানুযায়ী লাইব্রেরির নাম হইল ইন্দুমতি পাঠাগার, ক্লাবের নাম দক্ষিণাচরণ ক্লাব। ক্রমশ পাটের দালালের সহিত ঘনিষ্ঠতা হইলে বুঝিলাম, পাট আর ঝোলাগুড় তাহার জীবনের অতি অল্প স্থানই অধিকার করিয়াছে। দক্ষিণাচরণ কবিতা লিখিত। তাহার সবচাইতে বড় দুর্বলতাটা ছিল আধুনিক ফ্যাশন দুরস্ত স্কুল কলেজের মেয়ে। 9:30-10টার সময় স্কুলের গাড়ি দেখিতে সে প্রত্যহ খালধার হইতে সার্কুলার রোড পর্যন্ত একবার হাজিরা দিত। এই দুর্বলতাটুকুর জন্য আমরা তাহাকে নানাভাবে উত্ত্যক্ত করিতাম। একদিন ফোরেলের সেক্সুয়াল কোশ্চেনখানা তাহার সামনে ধরিয়া বলিলাম, দেখেছ দাদা কি লিখেছে? সাধারণত 18-20 বছরের মেয়েরা প্রৌঢ় লোকেদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে, সমবয়সী যুবকদের প্রতি নয়। ললিতাও তাহলে? দক্ষিণাদা একগাল হাসিয়া বলিল, যা, ও এ দেশের মেয়েদের কথা নয়। ললিতা আমাদের পাড়ার লেডি ডাক্তার মিসেস সরকারের মেয়ে, বেথুনে ফার্স্ট আর্টস পড়ে। লেডি ডাক্তার আমাদের লাইব্রেরির মেম্বার হইয়াছিলেন। দক্ষিণাচরণ প্রত্যহ সন্ধ্যায় একবার খোঁজ লইত, সেদিন মিসেস সরকারের বাড়িতে কোনো বই গিয়াছে কিনা। এইরূপ প্রশ্ন করিবার কারণ এই যে, যদি তাহার দেওয়া কোনো বই সে বাড়িতে গিয়া থাকে, তাহা হইলে ললিতা অন্তত তাহার নামটাও একবার দেখিতে পাইবে। দক্ষিণাদার ওইটুকুতেই সুখ। দক্ষিণাদাকে সবচাইতে নাকাল করিতেন গোপালদা। একদিন তাহার সহিত দেখা হইতেই গোপালদা বলিলেন, কি হে ভায়া, বিশ্বভারতীর মেম্বার হলে? ললিতার যে এখন বিশ্বভারতী বাই হয়েছে। দক্ষিণাচরণ প্রথমটা চটিয়া উঠিলেও পরে মৃদুস্বরে প্রশ্ন করিল, তাই নাকি? পরদিনই বিশ্বভারতীর একজন মেম্বার বাড়িল। যৌবনে সে একবার কখন কবিতা দেবীর আরাধনা করিয়াছিল। পুরাতন খাতাগুলি আবার টানিয়া বাহির করিল। নিজের লেখা পড়িতে নেহাত মন্দ লাগে না। 3 অক্ষরে যতগুলি প্রেয়সীর নাম ছিল সব কাটিয়া মিল বজায় রাখিয়া ললিতা করা হইল।
পুরাতন ছেঁড়া খাতার বদলে নূতন বাঁধানো খাতায় ঝোলাগুড়ের দালাল দক্ষিণাচরণ প্রেমের কবিতা লিখিতে লাগিল। বোম্বাইয়ে মাল পাঠাইয়া রেল রশিদের উল্টা পিঠেই একদিন সে লিখিয়া ফেলিল, প্রথম লাইনটা রবীন্দ্রনাথ হইতে চুরি। তা হোক। চোখে চোখে দেখা হলো পথ চলিতে, ওগো ললিতে। সন্ধ্যা না দুপহর পড়ে না মনে, লোকের ভিড়ে না না নিরজনে, গড়ের মাঠে বুঝি রেল স্টেশনে, স্ট্রিটে রোড অ্যাভিনিউ কোন গলিতে, ওগো ললিতে। সেই হতে আছে মোরে পায়ে দলিতে, ওগো ললিতে। বাস আসে বাস যায় চমক হেনে, তুমি কি জানিবে পাশে পান কে কেনে। সবাই পথিক সখী কে কারে চেনে, তুমি শুধু পথ চলো মোরে ছলিতে, ওগো ললিতে। বাবুকে রশিদ হাতে গুনগুন করিয়া গান গাহিতে দেখিয়া রেলের কুলি অবাক। সন্ধ্যায় ক্লাবে দক্ষিণাদা আমাকে গোপনে ডাকিয়া বলিল, দেখো হে, একটা কবিতা লিখেছি, তুমি তো আবার বড় সাহিত্যিক। বলিলাম, চমৎকার হয়েছে দক্ষিণাদা, আমার হিংসে হচ্ছে। ছাই, আমরাগাছি করতে হবে না ভাই। সত্যি মেয়েটা বুড়ো বয়সে। বালাই, বুড়ো? ছ্যাঃ, কবিতাটা আমাকে দাও, ললিতার হাতে পৌঁছে দেবার ভার আমার। বলিয়াই রশিদখানায় টান মারিলাম। আরে আরে করো কি, কেলেঙ্কারি হবে, মুখ দেখাবার পথ থাকবে না। কিন্তু কে কথা শোনে? তখন আরও 5 জনে আসিয়া জুটিয়াছে। গোটা 5 নকল সঙ্গে সঙ্গে করিয়া লওয়া হইল। রশিদখানা ভিপি করিয়া বোম্বাই পাঠাইতে হইবে বলিয়া ললিতার জন্য আসল পাণ্ডুলিপি রাখা হইল না। ললিতার কাছে পৌঁছাইয়া দিব তো বলিলাম, কিন্তু কি উপায়ে? মেয়ের সম্বন্ধে মিসেস সরকার একেবারে বাঘ। তিনি নিজে চিরকাল ভদ্র জীবনযাপন করিয়াছেন। আমাদের জ্ঞান হওয়া অবধি আমরা তাহাকে পাড়ার একজন বিশিষ্ট ভদ্রমহিলা বলিয়াই জানি। কাহারও সহিত তাহার হৃদ্যতার অভাব নাই। বিপদে আপদে তিনি সকলকেই সাহায্য করিয়া থাকেন। শেষে এক উপায় ঠাউরাইলাম। যতীন ভালো গান গাহিতে পারিত। সে নিজেই সুর দিয়া গানটা প্র্যাকটিস করিল এবং হঠাৎ একদিন ক্লাবে রই রই পড়িয়া গেল। দক্ষিণাদার গান। আগেই দেখিয়া লইয়াছিলাম মিসেস সরকার বাড়ি আছেন কিনা। তিনি কলে বাহিরে গিয়াছেন। ক্লাব ঘর হইতে ললিতাদের বাড়ি বেশি দূরে নয়। ক্লাবে হঠাৎ গান শুনিয়া সে জানলার পাশে আসিয়া দাঁড়াইয়াছিল। দক্ষিণাদাও ঠিক এই সময়ে ক্লাবে হাজির হইল। ইঙ্গিতে তাহাকে ললিতার ঘরটা দেখাইলাম। দাদা একেবারে জিভ কাটিয়া ছুটিয়া গিয়া যতীনের মুখ চাপিয়া ধরিল। তখন 2 লাইন গাওয়া হইয়াছে। ললিতার মূর্তি জানলা হইতে সরিয়া গেল। দক্ষিণাদার এই দুর্বলতাটুকুর সুবিধা লইয়া আমরা দাদাকে দিয়া নিত্য নূতন বই কিনাইতে লাগিলাম। বইয়ের দরকার হইলেই বলিতাম, দাদা, মিসেস সরকার বলছিলেন। ক্লাবের বই তো প্রায় পড়া হয়ে গেল, নতুন ভালো বই আপনারা তো কিছুই আনান না, তাই ভাবছি চন্দন লাইব্রেরির মেম্বার হব। দাদা বলিত, সে কি কথা, নতুন কি কি বই বেরিয়েছে তার একটা লিস্টই করো, এ যে ইন্দুমতির অপমান। দক্ষিণাদার আর কিছু না থাক, পয়সা ছিল। এখন ললিতার মহিমায় দিল বাড়িয়েছে। ক্লাবের পুস্তক সংখ্যা বাড়িতে লাগিল। দক্ষিণাদাকে একদিন বলিলাম, দেখো দক্ষিণাদা, এক কাজ করো, নতুন বইগুলোর উপহার পৃষ্ঠায় একটা করে কবিতা লিখে দাও। স্পষ্ট করে লেখবার দরকার নেই, উদ্দেশ্যে লেখো, তাহলেই কাজ হবে। ও বাড়িতে যত বই যায় তার পাঠক তো ললিতা। মিসেস সরকারের সময় নেই। কিন্তু ধরা পড়লে? ধরবে কে? ললিতা যদি বুঝতেও পারে তাহলে সে কি? আচ্ছা, দিও বইগুলো ওপরে পাঠিয়ে।
সচিত্র ওমর খায়েমের উপহার পৃষ্ঠায় দক্ষিণাদা সযত্নে লিখিলেন, ললিত মধুর রুবাই যাহার কোথা সে আজি, লিপিকে পাঠালো ভবিষ্যতের করিবে সরি, তাহার স্মরণে চিত্ত আমার উঠিল বাজি, লহয়ে অর্ঘ্য দূর হতে তোমা বরণ করি, লিখন তোমার অক্ষয় হলো কালের বুকে, তাহারই পরশ লাগিল আমার লেখনী মুখে। দক্ষিণাচরণ। বুলবুলের উপহার পৃষ্ঠায় লিখিত হইল, তোমারে দেখব বলে আকাশ কোলে মেঘের ভিড়ে, ছুঁতে ও আঁচলখানি কানাকানি ধীর সমীরে, বনের ও মাথায় মাথায় হাত ইশারায় তোমায় ডাকে, তটিনী কলতানে তোমায় টানে চরের বাঁকে, আজিয়ে তিমির রাতি পেলে সাথী নদী নীরে, ডুবিয়া মরিব সুখে আমার বুকে মেঘের ভিড়ে। অভাগা দক্ষিণা। এইভাবে নূতন বইয়ের প্রায় সবগুলিতেই কয়েক ছত্র করিয়া লেখা যোগ করা হইল। আসলে মিসেস সরকার কালে ভদ্রে একাধখানা বই লইতেন। মেয়ের মনে হালকা উপন্যাসের ছোঁয়াচও লাগিতে দিতে তিনি রাজি ছিলেন না। নেহাত আমাদের উপরোধে পড়িয়াই তিনি মেম্বারশিপ বজায় রাখিয়াছিলেন। মিসেস সরকারের এক ভাগ্নে বসন্ত তাহার বাড়িতে থাকিয়াই ল পড়িত। সে আমাদের ক্লাবের একজন সভ্য হইল। অল্প দিনেই দক্ষিণাদার দুর্বলতার খবর সে পাইল। সেও আমাদের সহিত যোগ দিয়া দক্ষিণাদাকে না চাইতে লাগিল। আমাদের মহা সুবিধা হইল। বসন্ত হঠাৎ একদিন দক্ষিণাদাকে ধরিয়া বসিল, দক্ষিণাদা, আপনার উপহার পৃষ্ঠার কবিতাগুলো ললিতা সব পড়েছে, বলে চমৎকার লেখেন, আপনার সঙ্গে একদিন আলাপ করতে চায়। দক্ষিণা দাদা ব্যস্ত সমস্ত হইয়া বলে, না না ভাই, সে আমি পারব না, ওগুলো কি আবার কবিতা? হ্যাঁ, কবিতা লিখেছিলাম যখন যৌবন ছিল। আমরা তার স্বরে বলিয়া উঠিলাম, ছিল কি দক্ষিণাদা? তোমার সম্বন্ধেই তো রবিবাবু লিখেছেন, আমাদের পাকবে না চুল গো, আমাদের পাকবে না চুল। যতীন অমনি গান ধরিয়া দেয়। দক্ষিণাদা বিরক্তি প্রকাশ করিয়া বলে, তোরা থাম বাপু। হ্যাঁ ভাই বসন্ত, ললিতা আর কি বললেন? বসন্ত একটু লজ্জার ভান করিয়া বলিল, সেসব কথা কি বলা আমার শোভা পায় দক্ষিণা দাদা, সে হলো আমার বোন। হ্যাঁ, আপনার যৌবনের কবিতার কথা কি বলছিলেন? দু একটা কবিতা তখন সত্যিই লিখেছিলুম ভায়া। সকলেই আবদার ধরিলাম, পড়ুন না দক্ষিণাদা। দক্ষিণাদা যেন নিতান্ত অনিচ্ছায় আলমারি খুলিয়া একটা খাতা বাহির করিল এবং মাদুরের কাটি মার্কা দেওয়া একটা পাতা খুলিয়া বলিল, কত স্মৃতিই না এই কবিতার সঙ্গে জড়িত আছে ভাই। ইন্দুমতি এই কবিতাটি বড্ড পছন্দ করতেন। তবে তো শুনতেই হবে, পড়ুন দক্ষিণা দাদা। দক্ষিণা দাদা চশমাটা পরিষ্কার করিয়া লইয়া খুব ধীরে ধীরে পড়িতে লাগিল। বাসন্তী পূর্ণিমা নিশি জোছনা জোয়ারে, ভাসিতেছে ত্রিভুবন বনেরও আধারে, কাঁদিল সহসা হিয়া কোকিল বধূর, সে ক্রন্দন ভেসে গেল দূর হতে দূর, অনন্ত আকাশ পানে শুনিল শ্রবণে, বিরহ বিধুরা বালা কুটির প্রাঙ্গণে, সহসা খসিল তার ঘোমটা মাথার, থমকি চমকি শূন্যে চাহে বারংবার, কে ডাকিল তারে? ভাবে বালা ভ্রান্ত মন, কাঁকন বাজিল বৃথা, খসিল গুণ্ঠন, মিছা আজ জ্যোৎস্না ধারা। বসন্ত উচ্ছ্বসিত হইয়া বলিল, দক্ষিণাদা, দিন দিন কবিতাটা ললিতাকে শুনিয়ে আসি। দক্ষিণাদা বলিল, সবটা শোনো, তারপর। সে হবে না, একেবারে টাটকা। বাধ্য হইয়া দক্ষিণা দাদা খাতাখানি দিল। সেদিন ক্লাবের সভ্যদের বাড়ি ফিরিয়া আর খাইতে হইল না। পরদিন বসন্ত আসিয়া বলিল, দক্ষিণাদা, কাজটা ভালো করেননি, মাসিমা ভারী চটেছেন।
দক্ষিণাদা এতটুকু হইয়া বলিল, ব্যাপার কি ভায়া? আর ব্যাপার কি, ওমর খায়েমের উপহার পৃষ্ঠায় কি কবিতা লিখেছেন মাসিমা বুঝতে পেরেছেন? দক্ষিণাদা প্রমাদ গণিল। কই, তেমন কিছু তো। প্রথম অক্ষরগুলো পড়ে গেলে নাকি ললিতা ললিতা এই দুটো কথা হয়। আমরা সকলেই কবিতাটা দেখেছিলাম বটে, কিন্তু তাহার ভিতর যে দাদার নিজের কেরামতি এতটা ফলাইয়াছে তাহা জানিতাম না। বসন্তকে গোপনে জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা সত্য কিনা। বসন্ত বলিল, খানিকটা সত্য। মাসিমা দেখেন নাই বটে, কিন্তু ললিতা দেখিয়াছে। সর্বনাশ! বসন্ত বলিল, এতে মাসিমা, ললিতা এবং সঙ্গে সঙ্গে তাহাকেও অপমান করা হইয়াছে। মাসিমা লাইব্রেরির মেম্বার তো থাকিবেনই না, অন্য কি ব্যবস্থা করা যায় তাহাও ভাবিতেছেন। দক্ষিণাদা কপালে করাঘাত করিয়া বলিল, এই যত সব ছোকরাদের পাল্লায় পড়ে বুড়ো বয়সে। যতীন বলিল, বুড়ো বয়সে কি দক্ষিণাদা? দক্ষিণাদা হতাশার স্বরে বলিল, থাম বাপু, আর ইয়ার কি ভালো লাগে না। ছি ছি ছি, কি কেলেঙ্কারিটাই না হলো। আমি কালই এ বাড়িটা ভাড়া দিয়ে অন্য পাড়ায় যাব। আমি বললাম, কিন্তু আমাদের ক্লাব, লাইব্রেরি চুলোয় যাক, আপনি বাঁচলে। কিন্তু দক্ষিণাদা, বৌদির স্মৃতি। দক্ষিণাদার ধৈর্যচ্যুতি হল। ধুত তোর স্মৃতি, বলিয়া সে উঠিয়া পড়িল। আসলে ব্যাপারটা এত দূর গড়ায় নাই। কবিতা দেখিয়া ললিতার নিরীহ পাগল দক্ষিণাচরণের দুরবস্থার কিঞ্চিত পরিচয় পাইল। তাহা ছাড়া এই পাড়ায় জন্মাবধি বাস করিয়া দক্ষিণাচরণ সম্বন্ধে অনেক খবরই সে জানিত। ঝিয়েরা বলিত, মাটির মানুষ, গিন্নি যাওয়া স্তব উঁচু নজরে কারো দিকে চায় না পর্যন্ত। সেই দক্ষিণাচরণকে যে পাড়ার বখাটে ছোকরারা মিলিয়া এভাবে নাচাইতেছে, ইহা ভাবিয়া ললিতার অনুকম্পা হইল। বেচারা। বসন্ত একদিন আমাদের পরামর্শে ললিতাকে বলিল, একটা মজা করবি নলি? মজাটা যে দক্ষিণাচরণকে লইয়া ললিতা চট করিয়া বুঝিতে পারিয়া বলিল, কি মজা? একদিন দক্ষিণাদার সঙ্গে দেখা করবি, কিন্তু মাসিমাকে না জানিয়ে। বসন্ত মাসিমাকে জমের মতো ভয় করিত। অনেক বোঝাপড়ার পর ললিতা রাজি হইল, কিন্তু ভিতরে ভিতরে দক্ষিণাচরণের জন্য তাহার কষ্ট হইতেছিল। সে বসন্তকে বলিয়া রাখিল যে দক্ষিণাবাবুকে বেশি নাকাল করিবার চেষ্টা হইলে সে সমস্তটা ফাঁস করিয়া দিবে। এদিকে দক্ষিণাদাকে তাহার কৃতকার্যের জন্য ললিতার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত হইতে বলা হইল। দক্ষিণাদা নিতান্ত মনোদুঃখে প্রায়শ্চিত্তের আয়োজন করিতে লাগিল। মিসেস সরকার একদিন দূরের ডাকে বাহিরে গেলে বসন্ত বেশ চুপি চুপি আসিয়া দক্ষিণাদাকে ডাকিয়া লইয়া গেল। যে ঘরে দক্ষিণাদার সহিত ললিতার সাক্ষাৎ হইবে তাহারই পাশের ঘরে আমরা ক্লাবের 10-15 জন পূর্ব হইতেই জমায়েত হইয়াছিলাম। ললিতা তাহা জানিত না। দক্ষিণাদা একটা চেয়ারে বসিয়া অধোবদনে রহিল। মুখ তুলিয়া চাহিয়া দেখিবার সাহস তাহার ছিল না। ললিতা তাহার সামনে আসিয়া দাঁড়াইল, তবু দক্ষিণাদা চুপ। বসন্ত হাঁকিল, দক্ষিণাদা, ললিতা। দক্ষিণাদা শশব ব্যস্তে চেয়ার ছাড়িয়া দাঁড়াইল। ললিতা শান্ত কণ্ঠে বলিল, ব্যস্ত হবেন না, আপনি বসুন। দক্ষিণাদা মাথা চুলকাইতে চুলকাইতে বসিয়া পড়িয়া ভাঙা গলায় বলিল, দেখুন, পাগলামির খেয়ালে একটা বড় অন্যায় করে ফেলেছি, আমার জ্ঞান ছিল না। ললিতা বলিল, না না, কিছু অন্যায় আপনি করেননি। বসন্ত হাসি চাপিতে না পারিয়া বাহির হইয়া গেল। 2 ঘরের মাঝখানের দরজাটা একটু ফাঁক হইল। দক্ষিণাদা হাত 2টি
জোর করিয়া আর একবার বলিল, আমি পাগল হইয়াছিলাম। দরজাটা দড়াম করিয়া খুলিয়া গেল। দক্ষিণাদা ও ললিতা দুজনেই চমকিয়া উঠিল। ললিতা শুধু গম্ভীরভাবে আমাদের দিকে চাহিল। তাহার চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছিল। সে হঠাৎ দৃঢ় পদে দক্ষিণাদার কাছে গিয়া তাহার হাত দুটি ধরিয়া বলিল, পাগল আপনি হননি। ভুল করেছেন বটে, কিন্তু সে ভুল আমি শোধরাব। আপনি বাড়ি যান। দক্ষিণাদা কেমন যেন ভ্যাবাচাকা খাইয়া গেল। আমরাও কম অবাক হই নাই। বসন্ত হতাশ হইয়া উঠিল। সর্বনাশ হয়ে গেল। নলিকে আমি চিনি। দক্ষিণাদাই শেষে জিতল। মায়ের আপত্তি টিকিল না। তাহার চোখের জল নিষ্ফল হইল। ললিতা নাছোড়বান্দা। দক্ষিণাদা যেন হাতে স্বর্গ পাইল। ললিতার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুভ দিনে শুভক্ষণে দক্ষিণাদার সহিত তাহার বিবাহ হইয়া গেল। সেদিন ভরপেট খাইলাম। রসিকতা করিতে গিয়া কিন্তু আমরা প্যাঁচে পড়িলাম। ললিতা বিবাহের দিন কয়েক পরেই দক্ষিণাদার শূন্য সংসারে জমজমাট হইয়া বসিল। ভোজপুরি ভঙ্গিতে আমাদিগকে প্রথমেই নিকালো বলিল না বটে, কিন্তু ভাবটা যাহা প্রকাশ পাইতে লাগিল তাহাতে অবিলম্বে ক্লাব অচল হইবে মনে হইল। দক্ষিণাদার নিয়মিত পাট আর ঝোলাগুড়ের দর যাচাই করিয়া ফিরিতে লাগিল, কিন্তু পূর্বেকার মতো সন্ধ্যায় ক্লাবে আসিবার সময় করিয়া উঠিতে পারিল না। কবিতা লেখা বন্ধ করিয়াছিল কিনা জানি না, কিন্তু নূতন বই কেনা হইবে না বলিয়া উপহার পৃষ্ঠার কবিতা আর দেখা গেল না। দক্ষিণাদা আমাদিগকে ছিন্ন কাঁথার মতো পরিত্যাগ করিল। লাইব্রেরির অবস্থা কাহিল। ক্লাব চুলোয় যাক। দাদাকে একদিন বলিলাম, তোমার প্রথমা পত্নীর স্মৃতি এভাবে। অন্তরাল হইতে ললিতা শুনিয়া থাকিবে। পরদিন সে হুকুম দিল, ক্লাব ও লাইব্রেরি অবিলম্বে স্থানান্তরিত করিতে হইবে। বসন্তের ওকালতিতে কাজ হইল না। কেন বলিতে পারি না, ইন্দুমতির উপর ললিতার ভয়ানক রাগ ছিল, সম্ভবত আমাদের জন্যই। ইন্দুমতি পাঠাগারের অবস্থা অত্যন্ত খারাপ হইতে লাগিল। কিন্তু পরম্পরায় খবর পাইলাম দক্ষিণাদার বই কেনা বন্ধ হয় নাই। ললিতা পড়িতে ভালোবাসিত। মায়ের বাঁধা বাঁধিতে যে ইচ্ছা পূর্ণতা লাভ করে নাই, প্রৌঢ় স্বামীর দৌলতে তাহা ভালো করিয়া পূর্ণ হইতে লাগিল। ইন্দুমতি পাঠাগার উঠিয়া যায় যায় হইল। দক্ষিণাদার বাড়িতে ইন্দুমতি পাঠাগারের একখানিও বই যাইবার উপায় রইল না। শেষে আমরা একদিন বিশেষ বৈঠক ডাকিয়া স্থির করিলাম, লাইব্রেরি বজায় রাখিতে হইলে ললিতাকে বসে আনিতেই হইবে। নূতন বই না হইলে মেম্বার থাকে না। চাঁদার টাকা এত সামান্য যে তাহা বই কিনিয়া পাঠিকাদের পড়ার ক্ষুধা মেটানো বা পেট ভরানো যায় না। সুতরাং দক্ষিণাদার দালালির টাকা ছাড়া গত্যন্তর নাই। কিন্তু সিন্ধুকের চাবি এখন ললিতার হাতে। অনেক বাগবিতণ্ডার পর স্থির হইল যে ললিতার এই বিরাগের মূলে শপথনি বিদ্বেষ। সে শপথনিকে দেখে নাই বটে, কিন্তু আমরাই যেন সেই মৃতার স্মৃতি বজায় রাখিয়া চলিয়াছিলাম। আমরা ইন্দুমতির নাম খারিজ করিয়া সে স্থলে ললিতার নাম প্রচার করিতে আরম্ভ করিলাম। লাইব্রেরির চিঠির কাগজ, বই ইস্যুর টিকিট, খাতাপত্র সর্বত্রই ইন্দুমতির নাম কাটিয়া ললিতার নাম লেখা হইল এবং একদা দক্ষিণাদাকে সস্ত্রীক ললিতা পাঠাগার পরিদর্শনের জন্য নিমন্ত্রণ করিয়া পাঠাইলাম। ঔষধ ঠিক ধরিল। শাশুড়ি স্ত্রী সমভিব্যাহারে দক্ষিণাদা হাজির হইল। তাহার শরীরের সেই চোয়ারে ভাবার নাই, অনেকখানি চিক্কণ হইয়াছে। আমরা সসম্ভ্রমে সকলকে অভিবাদন করিলাম। ললিতা স্বয়ং পুস্তকের তালিকা দেখিতে চাহিল। তালিকার উপর ইন্দুমতির নাম এমনভাবে কাটা হইয়াছিল যে পড়িবার উপায় ছিল না। ললিতা খুশি হইয়া বলিল,
দেখছি নতুন অনেক বই আপনাদের এখানে নেই, আমি পাঠিয়ে দেব কালই। সেগুলো ছাড়া আর যদি কোনো ভালো বই বেরিয়ে থাকে তার একটা লিস্টই। আমরা জয়ধ্বনি করিয়া উঠিলাম। আমি সেক্রেটারি হিসাবে ললিতা পাঠাগার ও দক্ষিণাচরণ ক্লাবের বার্ষিক বিবরণী পাঠ করিলাম। বলা বাহুল্য, তাহাতে ইন্দুমতীর নাম কুত্রাপি উল্লিখিত হয় নাই, কিন্তু অপ্রয়োজনীয় স্থলেও ললিতার নাম দেওয়া হইয়াছিল। ললিতা খুশি হইয়া ক্লাবের ফরমাসের ব্যবস্থা করিবার জন্য নগদ 100 টাকা মঞ্জুর করিল। দক্ষিণাদার মনের ভিতরে টেরি জলজল করিয়া উঠিল। সভা ভঙ্গ হইবার পর দক্ষিণাদা গোপনে আমার হাতে একটা কাগজ গুঁজিয়া দিয়া বলিল, ভায়া হে, আমার আর কিছু নেই। আমার সর্বশেষ কবিতাটি তোমাদের দিলাম। ইন্দুমতীর নামে সভা ডেকে একদিন সবাই পড়ো। আমার আসবার উপায় নেই, তবু। দক্ষিণাদার চোখ ছলছল করিয়া উঠিল। আর কিছু সে বলিতে পারিল না। একটা শুভদিন দেখিয়া ইন্দুমতীর চরম বিদায় গীতি পাঠ করিলাম। শ্মশানের চিতাবহ্নি তোমার করেননি ভস্য সাত, মহাকাল পারেনি ভুলাতে। একই বিপর্যয় প্রিয়া, জীবনে ঘটিল অকস্মাৎ, তুমি হলে বিলীন ধুলাতে। তোমা লাগি অশ্রু মোর অন্ধকারে উঠিছে উথলি, কেহ তা পায়নি দেখিবারে। ঝরে পড়া ফুলটিরে আজ আমি রূঢ় পায়ে দলি, তুমি শুধু ক্ষমিও আমারে। তুমি ছিলে, এই সত্য চিরদিন থাকি যেন ভুলে। তুমি গেছ, তাও যেন ভুলি। যে ঢেউ ভাঙিয়া গেছে তারে খুঁজি সাগরের কূলে, ফিরিব না দীর্ঘশ্বাস তুলি। বসন্ত চিৎকার করিয়া উঠিল, থামো থামো, এ অসহ্য। তাহার চোখে জল। শেষ কবিতা শেষ করা হইল না। ললিতা পাঠাগার ও দক্ষিণা ক্লাব জোর চলিতেছে। মেম্বারদের বই পড়ার দুঃখ ঘুচিয়াছে। নূতন বই কিনিতে একদিনও দেরি হয় না। কিন্তু বসন্তের দুঃখের অবধি নাই। ইন্দুমতীর প্রতি অপরাধ করিয়াছে বলিয়া সে আজিও মনে মনে প্রায়শ্চিত্ত করিতেছে। এতক্ষণ শুনলেন সজনীকান্ত দাশের লেখা গল্প ললিতা পাঠাগার। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।